বেসামরিক ও সামরিক প্রশাসন, ব্যবসায়ী, গণমাধ্যম ও রাজনৈতিক দলের মধ্যে আন্তঃসম্পর্ক ঠিক না করলে ১/১১-র মতো পরিস্থিতির পাশাপাশি রাজনৈতিক সংঘাত অনিবার্য হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর বীরপুর ডিওএইচএস থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন জনতার দলের চেয়ারম্যান, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শামীম কামাল। জনাব শামীম কামাল, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। চরম সংঘাত আর 111-এর আভাস আপনিও পাচ্ছেন কিনা? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জি, আপনাকে ধন্যবাদ। অত্যন্ত তির্যক একটি প্রশ্ন, অল্প কথায় উত্তর দেওয়া তো সম্ভব না, কিন্তু মোটা দাগে যে বিষয়টা আমরা বলতে পারি যে যে প্রত্যাশা, যে আকাঙ্ক্ষা, যে ধৈর্য ধরে মানুষ এতদিন ধরে এই কষ্ট, এই ত্যাগ স্বীকার করলো, সেটার একটা মানে সেফ একটা ডিডাকশন বা একটা আমরা উপসংহারে আসতে পারছি যে আসলে সেই প্রত্যাশা ভীষণভাবে ব্যাহত হয়েছে এবং আমরা পুরনো বন্দোবস্তেই ফিরছি। এখন রাজনৈতিক দলগুলির মধ্যে যদি একটা সমঝোতা হতো, একটা ঐক্যর বিষয় দাঁড়াতো, তাহলে অনেক কিছু কিন্তু খুব সহজে সমাধান করা যেত। কিন্তু আমরা দেখলাম যে রাজনৈতিক দলগুলির মধ্যে পারস্পরিক বিরোধিতা এবং একই রাজনৈতিক দলের বিষয়ে স্ববিরোধী আচরণ সহ একেবারেই বিষয়টা একেবারে এত মানে করুণ পরিণতির দিকে গেল, এটা আসলে বাংলাদেশের মানুষ আশা করেনি। সো আশা যত বড় ছিল, হতাশাও তত বড় হলো। এর মধ্যে আমরা দেখতে পেলাম যে বিভিন্ন বাহিনীর মধ্যে বিভিন্ন মামলা, গুম খুনের বিষয় নিয়ে সেনা কর্মকর্তাদেরকে আসামি করা, সবকিছু মিলে অবশ্যই আমরা যে কোনো সচেতন মানুষ, মানবিক মানুষ আমরা চাইবো যে অন্যায়ের বিচার হোক, গুম খুনের বিচার হোক, সেটা চাইবো। কিন্তু এই বিচারিক প্রক্রিয়াটাকে সামনে এনে যেভাবে বিষয়টাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে বা সমালোচনা হচ্ছে বা বিভিন্ন জায়গা থেকে উস্কানিমূলক বক্তব্য দেওয়া যাচ্ছে, তাতে কিন্তু আপনার রাষ্ট্রের যে গুরুত্বপূর্ণ অর্গানগুলি আছে, সশস্ত্র বাহিনী সহ, সেখানে কিন্তু একটা ভারসাম্যহীনতা, এক ধরনের তির্যক সমালোচনা, যেটা আমরা অ্যাভয়েড করলে পারতাম, হয়তো অনেকটা ভালো হতো। সো সবকিছু হলে সরকারের ভিতরে, রাজনৈতিক দলের মধ্যে, সশস্ত্র বাহিনী সহ নিরাপত্তা বাহিনীর মধ্যে এই যে একটা অচলায়তন, লেজে গোবরে অবস্থা, তার মধ্যে সরকারের যে তিনটা বড় এজেন্ডা ছিল, সংস্কার, সংস্কারে দেখুন 84টা বিষয়ের মধ্যে এত মানে 14 জনাব মাস মাহফুজ পরে। আলম যে কথাগুলো বলেছেন, আপনি কি তার সাথে একমত কিনা? আমি একমত। আমি একমত এই জন্যই যে আমি বলছি যে পরিস্থিতিটা ভালোর দিকে গেল না। সুতরাং ভালোর দিকে যখন গেল না, ফলাফল পরবর্তী রাজনৈতিক দল যারা ক্ষমতায় আসবেন, তাদের কাছ থেকে রাতারাতি তো বিশাল কিছু আশা করা ঠিক না। এই সংস্কারের পথে তো হাঁটলো না, তাহলে আবার সেই অলিগার্কি, আবার সেই স্বৈরাচার, আবার সেই গুনখুম ফিরতে বাধ্য। তো তো সেক্ষেত্রে আমি যদি বলি যে সামনে নির্বাচনটা যেভাবেই হোক না কেন, এই নির্বাচনটা যদি যেন তেন ভাবেও শেষ হয়, যদি না হয় নির্বাচন কোনোভাবে, তাহলে ন্যূনতম একটা পরিস্থিতি, সেটা হচ্ছে 111-এর মতো একটা পরিস্থিতি আসতে পারে। আর যদি এটা যদি খুব খারাপ পরিণতিতে যায়, তাহলে কিন্তু গৃহযুদ্ধ। এটার কোনো আমি ভুল দেখি না। যেসব দেশ উন্নত বিশ্বে গণতান্ত্রিক দেশ, যাদের আদর্শ রাষ্ট্র, কল্যাণকামী রাষ্ট্র, তাদের এই প্রতিষ্ঠানগুলো গড়তে কিন্তু 200 থেকে 300 বছর সময় লেগেছে। আর আমরা এখন শুরুই করতে পারলাম না। সুতরাং এখানে একটা মাহফুজ আলমের যে আশঙ্কা, সেটা আমি বিষয় একটু তার আপনার সাথে কাছে একমত। জানতে চাই যে উপদেষ্টা মাহফুজ আলম প্রায় উত্তেজনাপূর্ণ কথাবার্তা বলেন, এর আগে বলেছেন এবং ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, তারপরে নিজে আবার সেগুলো মুছে ফেলেছেন। আপনার কাছে কি মনে হয়, উনি কি প্রমাণ সাপেক্ষে কথা বলেন নাকি সবই অনুমান নির্ভর? না, এটা এটা ব্যক্তিগতভাবে আমি বলতে চাই না। উনি একটা দায়িত্বপূর্ণ পদে আছেন, সুতরাং ওটা কেন বলেন না বলেন, আমি কিন্তু ওনার দৃষ্টিকোণ থেকে বলছি না, আমি একদম সাধারণ দৃষ্টিকোণ থেকে বলছি। সামনে নির্বাচন নিয়ে যতই সংশয় থাক না কেন, এটা যদি অনুষ্ঠিত না হয়, আমি ওনার ব্যক্তিগত বিষয় নিয়ে তো আমি মন্তব্য করা আমি অধিকার রাখি না। উনি কেন বলেছেন না জি বলেছেন, জি, কিন্তু এটা আমি তো আমি আরেকটি ওনার বিষয় অবশ্য না। একটু আপনার কাছে একটু জানতে চাই যে দেশ যখন নির্বাচনের দিকে এগোচ্ছে, তখন যে উনি কথাটা বললেন, এটি আসলে নির্বাচনে কতটা প্রভাব ফেলতে পারে বা আদৌ ফেলবে কিনা? না, নির্বাচনে প্রভাব ফেলবে। কারণ আপনি দেখুন যে নির্বাচনে যে প্রধান রাজনৈতিক দলগুলি, তাদের মধ্যে অদ্যাবধি নির্বাচন কেন্দ্র, গণভোট, কিভাবে ভোট হবে, জোট, তারপরে জোটভুক্ত ছোট ছোট দলের জন্য প্রতীক ব্যবহার, এই বিষয়গুলি নিয়ে অদ্যাবধি, এখন কিন্তু নির্বাচনে 100 দিনও বাকি নাই, যেখানে নির্বাচনের মানে লেভেল প্লেন ফিল্ড তৈরি নাই। অনেক প্রার্থী এলাকায় যেতে পারছেন না মামলা হামলার কারণে।
অন্তর্বর্তীকালীন সরকার প্রচন্ডভাবে ব্যর্থ হয়েছে এই নির্বাচনী গ্রাউন্ডটাকে তৈরি করতে, এবং সেদিকে তাদের কোনো খেয়ালও নাই। এই যে অনেক এত হাজার হাজার মিথ্যা মামলা হচ্ছে, এগুলি তুলতে হবে না? যারা নির্বাচন করতে তারা এলাকায় ফিরবে না? যদি এরকম প্রার্থীরা যেতে না পারে, যদি আন্তদলীয় বা রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থা, পারস্পরিক কাদা ছোঁয়াছুঁয়ি বন্ধ না হয়, যদি নিরাপত্তা বাহিনী, পুলিশ তো কিছুই উঠে দাঁড়াতেই পারলো না, তো সবকিছু মিলে নির্বাচন নিয়ে একটা সংশয় তো অবশ্যই। তো সেক্ষেত্রে আমি মনে করি যে তার এই মন্তব্য অমূলক নয়। আমি মনে করি যে তার মানে একটা শঙ্কা একটা একটু আছে, আপনি সেটাও বলছেন, নিশ্চয়ই এই বিষয়ে সরকার নজর দিবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি এতক্ষণ আমাদের সাথে আলোচনায় থাকার জন্য।